কিছু শুনতে পেলে কি? কতগুলো লোকের অস্পষ্ট পায়ের শব্দ। সেই তারা যারা আমার ছেলেটাকে নিয়ে গেল। কান পেতে কিছু শোনবার চেষ্টা করতে লাগলাম। তুমুল বৃষ্টির শব্দ, কিন্তু কেমন যেন মনে হলো বাইরে কারা সাবধানে পা ফেলে এগিয়ে আসছে। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা ছায়ামূর্তি। গ্রামে পৌঁছাতে মাইল দুয়েক দেরি তখন। এমন সময় তুমুল বৃষ্টি নামল। প্রথমে ভেবেছিলাম ভিজতে ভিজতেই যাব, কারণ বৃষ্টিতে ভিজতে আমার ভালোই লাগে। কিন্তু এই অপরিচিত জনমানবহীন পথে জলে আর কাদায় মাখামাখি অবস্থায় পথ হারিয়ে মাঠে মাঠে ঘুরতে হলে বৃষ্টিতে ভেজার সম্পূর্ণ আনন্দটাই উবে যাবে। এই কথাটা মনে আসতেই মতটা বদলে গেল। মাথা গোঁজবার মতো একটা আশ্রয়ের জন্য উৎসুক হয়ে উঠলাম। এদিকে প্রায় নীলকুঠির অনেক বড় বড় বাড়ি জীর্ণ কঙ্কালগুলি দেখা যায়। সন্ধ্যার মৃদু আলোয় বৃষ্টির মধ্যে দিয়ে দূরে ঝাপসা বাড়িটা দেখে সেরকমই কোনো একটা বাড়ি বলে মনে হলো। সত্যিই তাই, অতীত দিনের সমস্ত ঐশ্বর্য বাড়িটার গা থেকে খসে পড়েছে। বড় জমিদার বংশের সুশ্রী ছেলেকে ময়লা কাপড় আর ছেঁড়া জামা পরলে যেরকম করুণ দেখায়, ওই বাড়ির বাইরেটাও সেরকম। কিন্তু আমার অবস্থা তখন বাড়িটার চেয়েও করুণ। আকাশের কাছ থেকে শীঘ্রই যে করুণা মিলবে এরকম কোনো ভরসা পেলুম না। উপস্থিত এই বাড়িটাতে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখলুম না। সন্ধ্যা হয়ে আসছে। লোকালয়ের বাইরে মাঠের ভেতর অন্ধকারময় ওইরকম বৃষ্টির দিনে নিঃসঙ্গতা ও নির্জনতা যে কিরকম অদ্ভুত, এর আগে তার কোনো স্পষ্ট ধারণা আমার ছিল না। সমস্ত মন অকারণেই থমথম করে উঠল। আর ছাই জীবনে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গল্প শুনেছি, যতই ভাবি না কেন সেগুলো মনে করব না, ততই একটার পর একটা করে মনে পড়তে লাগলো। ক্রমশ অন্ধকার গাঢ় হয়ে আসতে লাগলো। বারান্দার একধারে অসহায়ভাবে দাঁড়িয়ে রইলাম। বাতাসে চামচিকের একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। পেছনেই বড় বড় অন্ধকার ঘরগুলো পড়ে রয়েছে। সেগুলো খোলা কি বন্ধ, পুরনো কাঠের দরজা ঠেলে দেখবার উৎসাহ সত্যি বলতে কি একেবারেই আমার ছিল না। কিন্তু হঠাৎ একটা খসখসে শব্দে চমকে পেছনে চাইলাম। পুরনো কাঠের বিবর্ণ দরজাটা ধীরে ধীরে খুলে গেল, আর ফুসো মাখা একটা লণ্ঠন ওপরে তুলে একটা বুড়ো নিঃশব্দে আমাকে দেখতে লাগল। প্রথমে চমকে উঠলেও ওই ফুসো মাখা আলো ও কঙ্কালসার বুড়ো দেখা পেয়েই মনে মনে খুশি হয়ে উঠলাম। কোনো একটা কথা বলার জন্য তাড়াতাড়ি বললাম, যা বৃষ্টি! দরজাটা সম্পূর্ণ খুলে নির্বাকভাবে সেই বুড়ো আমার কাছে আরো খানিকটা এগিয়ে এসে লণ্ঠনটা তুলে বোধ করি ভালো করে আমায় পরীক্ষা করল। তারপর নিতান্ত আচমকা হাসতে লাগল। আশ্রয়? তারপর তেমনি আচমকা গম্ভীর হয়ে মুখটা ভারী করে বলল, এসো, ভেতরে এসো। কিন্তু জায়গাটা হয়তো তোমার সহ্য হবে না। বুড়ো দরজাটার দিকে এগিয়ে গেল। তার দেহের প্রতিটি নড়াচড়া ঠিক যেন গলের মানুষের মতো। অনেকক্ষণ পরে আলো ও মানুষের দেখা পেয়ে সত্যি আমি বেশ খানিকটা উৎসাহ পাচ্ছিলাম। তাই সেসব দিকে নজর না দিয়ে বুড়োর পেছন চলল। বিরাট বড় বড় সব ঘর, অনেক
ভাঙা জিনিসের আবর্জনায় ভরা। সেই ভূষমাখা লণ্ঠনের মৃদু লাল আলোয় পলেস্তার খসা দেওয়ালের গায়ে যেন অদ্ভুত ধরনের ছায়ারা সব ঘোরাঘুরি করছে। আবছা আলোয় গোটা তিনেক বেশ বড় বড় ঘর পেরিয়ে অবশেষে বাড়ির পেছনের অংশে এসে পৌঁছালাম। বুড়ো সামনের ঘরের দরজাটা খুলে যন্ত্রের মানুষের মতো সেই রকম আড়ষ্টভাবে আগে ভেতরে গেল। বহু পুরনো বিবর্ণ একটা টেবিলের ওপর পুরো লণ্ঠনটা রাখল। ঘরে একটি মাত্র নড়বড়ে তক্তা, ময়লা বিছানা, তার উপর আর আসবাবপত্রের মধ্যে সেই টেবিলটা ছাড়া হাতল ভাঙা মাত্র আরেকটি চেয়ার। সেই চেয়ারটায় আমাকে বসতে বলে এইখানে বসো। বুড়ো কিরকম অস্থিরভাবে খানিক পায়চারি করতে লাগলো। হঠাৎ সামনে জানলার সার্সিটা খুলে অন্ধকার বৃষ্টি ভেজা আকাশের দিকে চেয়ে কোনো রকমে আলাপ জমাবার জন্য আমি বললাম, আপনি তো এতক্ষণ এ ঘরেই ছিলেন? একা থাকতে থাকতে আমার স্বর শুনে সে কেমন যেন চমকে উঠল। কথার মাঝখানেই আমাকে থামতে হল। ধীরে ধীরে সে আমার দিকে ফিরে দাঁড়াল, কিন্তু আমার যেন কিরকম মনে হল ঘাড় ফেরাতে না পারে বলে সমস্ত শরীরটা যেন কলের মতো তার ঘোরাতে হচ্ছে। বলল, বলছো কি? না, আমি তো এতক্ষণ বাগানেই পায়চারি করছিল। তোমাকে আসতে দেখেই না গিয়ে আলোটা জেলে আনলু। একটু আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম, এই বৃষ্টিতে আপনি বাগানে ছিলেন? বৃষ্টি? বলো কি? কখন থেকে নাম? সে তো অনেকক্ষণ। ঘরে এসে জামা কাপড় বদলাননি? না না, জামা কাপড় যদি ভিজেই থাকে আপনিই শুকিয়ে যাবে। মনে মনে ভাবলাম, আচ্ছা পাগল লোক তো। এরপর বুড়োটা তক্তাটার এক কোণে কিরকম যেন আগোছালোভাবে বসল, খানিক চুপচাপ। তারপর বলল, আমি কিন্তু মনে মনে ভাবছিলাম আজ তারা নিশ্চয়ই আসবে। চুপ! কিছু শুনতে পেলে কি? কতগুলো লোকের অস্পষ্ট পায়ের শব্দ। সেই তারা যারা আমার ছেলেটাকে নিয়ে গেল। কান পেতে কিছু শোনবার চেষ্টা করতে লাগলাম। তুমুল বৃষ্টির শব্দ, কিন্তু কেমন যেন মনে হলো বাইরে কারা সাবধানে পা ফেলে এগিয়ে আসছে। কে তারা? এবারে সত্যি সমস্ত শরীরে বিদ্যুতের মতো এঁকে বেঁকে একটা ঠান্ডা শিরশিরে স্রোত বয়ে গেল। আচ্ছা, এ ঘরেও কি বৃষ্টি পড়ছে? তার মুখের দিকে চাইতে চেষ্টা করলাম। আবছা আলোয় কিছুই বোঝা গেল না। সত্যি সে ঠাট্টা করছে না তো? কিন্তু উত্তর দিতেই হল। ছাতের দিকে চেয়ে বললুম, না। কেন, আপনি কি বুঝতে পারছেন না? পুরো আবার সেই রকম আচমকা জোরে হেসে উঠল। বয়স হলেই যে সব জিনিস ঠিক ঠিক বোঝা যায়, ওই রকম কুসংস্কার মনে রেখো না। এখন যা স্পষ্ট দেখছো, শুনছো, আমার মতো হলে অতটা স্পষ্ট আর দেখবে না, শুনবেও না। আবার খানিক চুপচাপ। কিছুক্ষণ পর বুড়ো আবার বলল, আহ, তোমাকে তো কিছু খেতে দিতে পারলাম না। রান্নাঘরে কিন্তু সব জিনিসই আছে। কষ্ট করে যদি জল ফুটিয়ে নিতে পারো, তাহলেই এক কাপ চা অন্তত খেতে পাবে।
আমি যখন তোমার মতো ছিলাম নিজেই যাটা করতে পারতাম, কিন্তু এখন অনেক দূরে চলে এসেছি, ভারী অসহায়। তাই চুপ চুপ, কিছু শুনতে পেলে কি? একটা নতুন সন্দেহ হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠল। তবে কি চেয়ারেতে সমস্ত দেহটা আমার আটকে গিয়েছে, যেন নড়বার শক্তি নেই। আবার আমাকে সে জিজ্ঞেস করলো, রাত কটা বাজে? ঘড়ি আছে? গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, তবুও কোনো রকমে জোর করে বললাম, আগে 9:15। তাহলে এই সবে সন্ধে হলো বলো? কখন সূর্য ডুবেছে? হ্যাঁ, একটা কথা তোমায় জিজ্ঞেস করব, আজকাল আর সূর্য ওঠে কি, নাকি শুধু ঠান্ডা কালো রাতের সময় এসেছে? কি উত্তর দেব? আমার হাত পা ক্রমশ আড়ষ্ট হয়ে আসছে, কিন্তু আমার উত্তরের জন্য অপেক্ষা না করে বুড়ো বিরাট একটা বড়মা চুরুট মুখে দিয়ে দেশলাই জানালো। ভাবলাম মুখটা একবার ভালো করে দেখা যাবে, কিন্তু এত চটপট সে মুখটা নিচু করে চুরুটটা ধরিয়ে নিয়ে এক মুখ ধোঁয়া ছাড়লো যে তাতে ভালো করে কিছুই দেখতে পেলাম না। তার মুখের জায়গায় শুধু লাল খানিকটা চুরুটের আগুন। আবার সে বলতে শুরু করলো, হ্যাঁ, ততক্ষণ তোমাকে একটা গল্প বলি। গল্প? গল্প ছাড়া আর কি? কারণ তোমরা কেউই যে আমার কথা বিশ্বাস করবে না। 7 মাস এখানে আছি, কিন্তু কেউ কি বিশ্বাস করবে? এ পথের যে কোনো লোককে জিজ্ঞেস করো না কেন, সেই বলবে আমি নাকি বছর দিনেক এখানে আছি। আচ্ছা, অন্যায় স্বীকার করলে কি পাপের শাস্তি কিছু কমে? আগে কমে বলেই তো শুনেছি। তক্তাটার ওপর খানিক নড়ে চড়ে বসে সে ধীরে ধীরে বলল, জানো, আমি একজন খুনি। ভয় পেয়ে আমি চমকে উঠলাম। আবার সেই কনকনে ঠান্ডা স্রোত সমস্ত দেহের ভেতর বয়ে গেল। আমার দিকে না চেয়েই সে বলতে থাকলো, এই বাড়িতে আমার আগে যে থাকতো, লোকটা ভালোই ছিল, কিন্তু সত্যি বলতে কি, লোকটা ঠিক সুখী ছিল কিনা বলতে পারছি না। কিন্তু কেন সুখী বা ছিল না কেন? হ্যাঁ হ্যাঁ, বেশ আনন্দেই ছিল সে। আগে সে থাকতো শহরে, কিন্তু সে শান্তি চাইতো, নির্জনতা চাইতো। তাই হঠাৎ এই বাড়িটা কিনে ছোট একটা ছেলেকে নিয়ে এখানে চলে এলো। ছেলেটা বেশ সুন্দর ছিল, আমি তাকে দেখেছি, কিন্তু এক রাত্রে এইরকম অন্ধকার আর নির্জন ছিল সে রাতটা। কারা এসে তাকে নিয়ে গেল? চুপ চুপ, কারোর পায়ের শব্দ পাচ্ছ কি? ভিজে মাঠে শুধু ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। বাতাসে চামচিকের গন্ধটা আরো স্যাঁতস্যাঁতে, আরো ভারী হয়ে উঠছে। হঠাৎ সে আলোটাকে একটু বাড়িয়ে দিয়ে বলল, আচ্ছা, সামনে জানলার সার্সিতে তুমি নিজের কটা ছায়া দেখতে পাচ্ছ? জানলার 5টা কাছে আমার 5টা। ঠিক ঠিক, সে ভদ্রলোকও তার 5টা ছায়াই দেখতে পেত। চুরুটটায় আরো গোটা দুই
টান দিয়ে বুড়ো বলল, হ্যাঁ, যে কথা বলছিলাম, জানো, সব বাড়ি ভালো হয় না। যখনই নতুন কোনো বাড়িতে উঠে যাবে, আগে নিশ্চিত জেনে নিও সেটা ভালো বাড়ি, কারণ কতগুলো বাড়ি আছে। এতক্ষণে বাড়ি সম্বন্ধে আলোচনা হওয়ায় উৎসাহিত হয়ে বলে উঠলাম, ঠিক ঠিক, মেঝে হয়তো খারাপ থাকে, কিংবা দেওয়ালে মারাত্মক অসুখের বীজাণু থাকতে পারে, কিংবা ড্রেনে। না না, সে কথা নয়। কতগুলো বাড়ি আছে যা সবাইকার সহ্য হয় না। বাড়িতে যে অপদেবতা থাকে, আমি তার কথা বলছি। তুমি কি একটা ভয়ঙ্কর অমঙ্গলের আভাস পাচ্ছ না এখানে? কই, তেমন কিছু নেই তো। আশ্চর্য, সত্যি আশ্চর্য। আমার আগে যে থাকতো, এ বাড়ি সম্বন্ধে প্রথম প্রথম তোমার মতো ধারণাই তার ছিল। এই ঘরটাও, কারণ এই ঘরটাই এ বাড়ির সবচেয়ে অমঙ্গলের ঘর। প্রথমে তার কাছে অদ্ভুত বা ভয়ের বলে মনে হয়। হ্যাঁ, যে কথা বলছিলাম, তুমি যেখানটায় বসে আছো, সে ভদ্রলোক এখানটায় বসে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করত। বুড়ো তক্তাটা ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর যন্ত্রের মানুষের মতো আড়ষ্টভাবে নড়তে নড়তে আমার পেছনে দাঁড়ালো। চমকে উঠে মাথাটা ঘুরিয়ে তার দিকে চাইলাম। বুড়ো যেই হোক, আমার পেছনে সে যে দাঁড়ায়, কিছুতেই এটা পছন্দ করতে পারলাম না। আমার গায়ে হাত দিতে এসে কি জানি কেন চমকে খানিকটা সরে গেল। একটু সময় নিয়ে আবার বলতে শুরু করলো, না না, ভয়ের কিছু নেই। সামনে চেয়ে দেখো, কি দেখতে পাচ্ছ? সেই 5টা ছায়া। ক্রমশ আমার পক্ষে এসব সহ্য করা কঠিন হয়ে উঠছে। চেয়ার ছেড়ে দৌড়ে বাইরে চলে যাবার একটা প্রবল ইচ্ছা অনুভব করলাম। এই স্যাঁতস্যাঁতে চামচিকের গন্ধ, ধূসুমাখার লণ্ঠনের আবছা আলো, আর যন্ত্রের মানুষের মতো অদ্ভুত এই বুড়োর চেয়ে অন্ধকার মাঠে একা ভেজা ঢের ভালো। কিন্তু বৃষ্টিটা আরো জোরে নেমেছে, আর সেই মুহূর্তেই কাছেই কোথাও যেন একটা বাজ পড়ল। থরথর করে কেঁপে উঠল সমস্ত বাড়িটা। আমার পেছনে দাঁড়িয়ে বুড়ো কিন্তু বলে চলল, ঠিক তাই, সে ভদ্রলোকও এরকম 5টা ছায়াই দেখত। বইয়ের পাতা উল্টাবার সময় সে দেখত জানলার ওপাশে সেই 5টা ছায়াও একসঙ্গে পাতা উল্টাচ্ছে। মুখো খাওয়ার সময় দেখত 5টা ছায়া মূর্তিও একসঙ্গে হুঁকো টানছে। হ্যাঁ হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রেখো, তার নাম ছিল হরেন মুন্সি। মনে থাকবে তো? কেউ যদি তোমায় জিজ্ঞেস করে ওই বাড়িতে কে থাকে, বলো হরেন মুন্সি। কারণ কারণ কেউ জানে না যে যে চুপ চুপ, কারোর পায়ের শব্দ শুনতে পেলে কি আবার? ধীরে ধীরে আরো খানিক পায়চারি করে চুরুটে গোটা কয়েক সুদীর্ঘ টান দিয়ে বুড়ো আবার বলতে শুরু করলো, প্রথমে লোকটা ভালোই ছিল এখানে, কিন্তু তার ছেলেটা চুরি যাওয়ার পর এ বাড়িতে অপদেবতা আছে সে যেন বেশ বুঝতে লাগলো। কারা যেন ঘুরে বেড়ায় এ ঘর থেকে ও ঘরে, বারান্দায়, ছাদে, বাগানে।
যেন হাসে, যেন কথা বলে ফিস ফিস করে। আর একটা জিনিস এবার থেকে সে লক্ষ্য করলো, ওই ছায়াগুলো যেন ক্রমশ তার অবাধ্য হয়ে উঠছে। বইয়ের পাতা উল্টালে সবাই হয়তো আর পাতাই উল্টায় না, কেমন যেন একটা পেয়ারা ভাব তাদের মধ্যে। তারপর সেই ভয়ঙ্কর রাতে হরেন মুন্সি মুখোটায় কয়েকটা টান দিয়ে ছায়াগুলোর দিকে চেয়ে চমকে উঠল। হ্যাঁ, সবচেয়ে ডান দিকে ছায়ামূর্তি মুখোর বদলে একটা চুরুট ধরিয়ে টানছে। পরপর 5 রাত ওই ধরনের ঘটনা ঘটল। 6 রাতের বার আশ্চর্য হয়ে সে দেখল সবচেয়ে ডান দিকে ছায়ামূর্তিটা একেবারে অদৃশ্য হয়ে গেছে। লোকটা আশ্চর্য হয়ে দেখে অন্য 4টে ছায়াও চেয়ে রয়েছে তার মুখে। ঠিক মুখে নয়, তার পিছন দিকে। তার পেছনে তখন বিপদ ঘনিয়ে আসছিল। তারপর হঠাৎ কে যেন তার গলা টিপে ধরল। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তারা তবু ছাড়ল। শেষ নিঃশ্বাস ফেলার আগে লোকটার বেশ মনে আছে অন্য 4টে অবাধ্য ছায়া যেন হাসছিল। চুরুটটায় আবার গোটা 2 টান দিয়ে বুড়ো কানের কাছে মুখ এনে খুব ধীরে ধীরে বলল, সে হাত কার জানো? সেই পঞ্চম ছায়া মূর্তিটার। তারপর আমার কাঁধের ওপর দিয়ে 2টো রক্তহীন ফ্যাকাশে হাত টেবিলের দিকে বাড়িয়ে দিয়ে যেন হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, এই সেই হাত দুটো, যে হাত দুটো হত্যা করেছে আমারই এই হাত দুটোকে। আর আর সেই দেহটা নিয়ে কি করলুম জানো? আমার পেছন থেকে ধীরে ধীরে সামনে জানলাটার দিকে এসে নিজের বুকে হাত দিয়ে বলল, এই সেই দেহটা, এই দেহটাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে একটা ছায়া মূর্তি। চেয়ার ছেড়ে বিদ্যুৎ পৃষ্ঠের মতো উঠে দাঁড়ালাম। চুপ চুপ, ওই বাইরেকার পায়ের শব্দ, তারা এলো বুঝি এখন। কিন্তু অনেকটা পাগলের মতোই তার কোনো কথায় কান না দিয়ে ছুটতে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এই রকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।